ভাই থাম, মেরে ফেলবি নাকি ওকে? আয়নের কণ্ঠস্বর তটস্থ, ব্যগ্র কদমে ছুটে এলো শেহজাদের কাছে। পর্বতসম দৃঢ় মানুষটাকে টেনে সরাতে বেগ পেতে হলো অফিসারকেও। আক্রোশের অঙ্গারে জলজলে দুটো চোখ, রক্তাক্ত কাঁধ, অনর সত্ত্বায় খুন চেপেছে যেন। আই শিওর আই উইল কিল হিম। দাঁতে দাঁত পিষে কথাগুলো আওড়ালো শেহজাদ। লম্বা পাটা জুতো সহ আরও গেড়ে বসালো আদির গলায়। সামান্য নড়ল না নিস্তেজ শরীরটা। শ্বাসরোধ হয়, নার্ভ সিস্টেম ডাউন, অজ্ঞান হয়ে গেছে। কয়েকজন এনওয়াইপিডি এর টিম মেম্বাররাও এলো ওদের কাছে। ধরাধরি করে সরালো প্রফেসরকে। অচেতন অবস্থাতে আদিকে নিয়ে নেওয়া হলো পুলিশি হেফাজতে। স্নোবলকে গাড়িতে বসিয়ে রেখে যারা উঠে এলো ওপরে, অদূরে দাঁড়িয়ে বিধ্বস্ত প্রায় আরশি, ঠোঁট শুকিয়ে ফ্যাকাশে। যারা দৌড়ে এসে ওর হাতের দড়ি খুলল, বুকে জড়িয়ে নিল পরিশ্রান্ত মুখটা। আমি না করেছিলাম না তোকে? কি দরকার ছিল এসবের? যদি কিছু হয়ে যেত? আমাদের প্ল্যান সাকসেসফুল যারা, সবটা রেকর্ড করা হয়ে গেছে। মলিন হেসে কথাগুলো বলল আরশি। আনন্দ জুড়ে বীজের আবেশ, সন্ধ্যায় লাল আলো মিলিয়ে অনন্ত অন্ধকারে ঢাকতে শুরু করেছে প্রকৃতি। কনকনে ঠান্ডায় জুবুথুবু পথচারীরা, শুভ্র বরফেরা গুঁড়ো গুঁড়ো হয়ে ঝরছে উপর থেকে। ওভারকোটের কাঁধে পুরো আস্তরণ তার অস্তিত্বের। এসবের মধ্যে মুখ তুলে চাইল আরশি। জারার ভেজা চোখগুলো মুছে ক্লান্ত হাসল, কিন্তু দৃষ্টি ফিরিয়ে শেহজাদের দিকে তাকাতেই আঁতকে উঠল অন্তঃকরণ। আশঙ্কায় খামছে ধরল বুকটা। দুরু দুরু কাঁপল ওই রাগে রেগে চোখ দুটো দেখে। যেন নীল সমুদ্রে উত্তাল ঝড়ের পূর্বাভাস চলছে সেখানে। আরশিকে জানিয়ে দিতে চাইছে, আজকের পাকনামি শাস্তি আদির চাইতেও ভয়ানকভাবে পাবে তুমি, তৈরি থেকো। গাড়ির ড্রাইভিং সিটে আয়ান, পাশেই স্নোবলকে কোলে নিয়ে বসেছে যারা। পিছনে আরশি আর শেহজাদ। ক্লিনিক হয়ে সোজা হাসান ভিলের উদ্দেশ্যে রওনা দিয়েছে ওরা। গাড়ির ভিতর চুপচাপ গুমট পরিবেশ। এতক্ষণ চুপচাপ বসে থেকে হাঁসফাঁস করছে আয়ান, আবার মুখ ফুটে কিছু বলতেও পারছে না শেহজাদের যন্ত্রণায়। মানুষটা এমনিতেই ক্ষেপে আছে, বারবার আগুন চোখে তাকাচ্ছে সবার দিকে। কাটা জায়গাগুলোতে স্টিচ করে ব্যান্ডেজ করা। ডক্টর বলেছেন ক্ষত মারাত্মক নয়, তবে সময় মতো ড্রেসিং করতে হবে, নয়তো ইনফেকশন হওয়ার সম্ভাবনা আছে। নড়ে চড়ে বসলো আয়ান। নীরবতা ভাঙতে জিভ দিয়ে ঠোঁট ভিজালো, মুখে হাসি টেনে বলল, রাগ করছিস কেন ভাই? তুই এমন ফুলে থাকলে আমার বিয়ে হবে? যারা মাথা নোয়ালো বিরক্তিতে। এসেলা তো সিরিয়াস মোমেন্টেও বিয়ের কথা বলছে। রিয়ার ভিউ মিররে তাকাতেই ঢক গিলল আয়ান। শেহজাদের ক্ষুব্ধ দৃষ্টির ফাঁকফোকর দিয়ে ওদের বন্ধুত্বটা খোঁজার হাল ছেড়ে দিল বিষণ্ণ মুখে। থমথমে গলায় আওড়ালো, একটা ইমেসিভ ডিসিশন। আরশির সাথে হিডেন ক্যামেরা আর রেকর্ডার দিয়ে ওখানে পাঠিয়েছিলাম, কারণ জানতাম আমাকে আটকে দিলেও আরশিকে ওরা ঠিকভাবে অবধি নিয়ে যাবে আর মাস্কম্যানের তার রহস্যটা ফাঁস করবে। এ পর্যায়ে থামলো আয়ান, দম নিয়ে ফের বলা শুরু করলো, আর যেটা ভেবেছিলাম ঠিক সেটাই হলো। আরশি ভেতরে ঢোকার সাথে সাথে ওরা সামহাউ টের পেয়ে যায় আমার কথা, আর বিল্ডিংয়ে ঢোকার সমস্ত রাস্তা বন্ধ করে দেয় তখন। বাট দ্য বেস্ট ওয়াজ ট্র্যাজিক। আমি ভাবতেও পারিনি আমার প্ল্যানটা এভাবে ব্যাকফায়ার করবে। সরি শায়ান। মন খারাপ হয়ে গেল আরশিরও। ইস, ওর জন্য দুই বন্ধুর এত সুন্দর সম্পর্কটা নষ্ট হবে। তড়িঘড়ি চাইল শেহজাদের দিকে। সবটুকু সাহস একসাথে জুগিয়ে বলে উঠল, আয়ন ভাইয়ের কোনো দোষ নেই। আমি জেদ ধরেছিলাম আপনার কাছে যাওয়ার জন্য। না ভাই, তুই ভাবিকে বকিস না, সব দোষ আমার। যারা চোখ তুলল এবার। বিষাদ সিন্ধু দৃষ্টিতে আয়ান আর আরশিকে দেখে নিয়ে চাইল শেহজাদের আনত মুখের দিকে। আরশির ফ্রেন্ড হিসেবে আমার ওকে আটকানো উচিত ছিল। আই এম সরি প্রফেসর। সেকেন্ডের মাথায় তিনজনের রেডিও চলতে শুরু করলো একসাথে। সবাই যেন একে অপরের দোষ ঢাকতে মরিয়া। কে কি বলছে কারোর স্পষ্ট নয়, তবুও থামছে না ওরা। চুপ করো সবাই। শেহজাদের বাসখায় এক ধমক, ওরা সব কেঁপে উঠল, চার চাকার যানটাও। পিনপত নীরবতা ছেয়ে গেল সবার গলায়। স্নোবলের ঘুম শেষ। সতর্ক কান দুটো খাড়া তার। মুখ তুলে গোপ নাড়িয়ে নাড়িয়ে দেখল সবার শুকিয়ে যাওয়া চেহারাগুলো। আমি জানি কে কি করেছে, আর এটাও জানি কে বারণ না মেনে রীতিমতো খরগোশকে হার্নেস পরিয়ে এখানে চলে এসেছে। সুতরাং কারো হয়ে তোদের কোনো সাফাই গাইতে হবে না। আয়ান যারা দুজনে অসহায় চোখে একবার তাকালো আরশির দিকে।
বেচারির মুখ শুকিয়ে এইটুকু, কৃষ্ণ গহ্বর ধোঁয়াশা, যেন এক্ষুনি ভিজে উঠবে অক্ষি যুগল, দুঃখগুলো হামাগুড়ি দেবে গালবে। অমন রামধামক শুনলে বড় বড় মানুষেরও প্রেশার বেড়ে যাবে। যেখানে আরশির মতো বাচ্চা মেয়েটাকে তুই বকছিস, আর বকিস না ভাই, যা বকাঝকা করার আমাকে কর, আমি মাথা পেতে নিতে রাজি। আয়নের কথার পিঠে যারা সম্মতি জানালো, আমিও রাজি। দেখলে, আমার বউ রাজি। থতমত খেল যারা, প্রকট চোখে তাকালো আয়নের দিকে, মানল না হয় ও নিজে থেকে এবার প্রপোজ করেছে, তাই বলে বড় ভাইয়ের সামনে, প্রফেসরের সামনে এত অবলীলে ওকে বউ বলে ডাকবে। শেহজাদ কিছু বলতে যাচ্ছিল, কিন্তু মুখ খোলার আগেই বিকট শব্দে চেঁচিয়ে উঠল আয়ান। উপর নিচ সিমটি কেটেছে যারা। ব্যথায় লাফিয়ে উঠতে নিয়েও নিজেকে সামলালো অফিসার। হেম চোখে পৃথিবীর সবটুকু বিস্ময় ঢেলে তাকালো মেয়েটার দিকে। ভালো মানুষ পেয়ে এভাবে চিমটি কাটলে ওকে, এভাবে? শুভ্র তুষারের আস্তরণ জমা রাস্তা দিয়ে ওদের গাড়ি এসে থামলো হাসান ভিলার সামনে। কনকনে ঠান্ডায় তাপমাত্রা নেমেছে মাইনাসের ঘরে। বাতাসের গতিবেগ প্রবল। ঝড় হওয়ার আশঙ্কায় সন্ধ্যের আগেই নিরে ফিরেছে সারাদিনের কর্মব্যস্ত মানুষগুলো। আয়ান ভেবেছিল শেহজাদ থমথমে মুখে বাড়িতে ঢুকবে, ফিরেও তাকাবে না ওর দিকে, কিন্তু ঘটল তার উল্টোটা। গাড়ি থেকে নেমে ভিতরে আসতে বলল ওদের। পরপর দীর্ঘ কদমে এগিয়ে গেল সদর দরজার দিকে। আরশিও জোরাজোরি করল খুব। স্নোবলও নড়তে চাইল না যারার কোল থেকে। অগত্যা রাজি হলো আয়ান, যারা দুজনেই। 3 জোড়া পা একসাথে প্রবেশ করলো হাসান ভিলায়। আয়নের জন্য এই নতুন বাড়ি নয়, ছোটবেলায় প্রচুর এসেছে এখানে, কখনো শেহজাদের সাথে খেলতে, তো কখনো ছোট্ট রুষাকে দেখতে। রুষার কথা মনে পড়তে ঢোক গেল অফিসার। খারাপ লাগলো ভীষণ। তার থেকেও বেশি অবাক হলো যখন দেখলো পুরো বাড়িতে কোথাও ছোট্ট রুষার কোনো ছবি নেই। সময়ের সাথে সাথে বাড়িটাও কত বদলে গেল। তবে যারার চোখে মুখে ততোধিক বিস্ময়। কত বড় বাড়ি, ঠিক আয়নের বাড়িটার মতো, কিন্তু বেশ গোছানো, টিপটাপ। সব কিছুতেই যেন মামা একটা ছোঁয়া আছে। কি ব্যাপার, এত শান্ত কেন বাসাটা? আঙ্কেল আন্টি নেই? আয়নের প্রশ্নে ভ্রম কাটল যারা। তস্ত্র দৃষ্টি ফেরালো নিজের দিকে। ঘুরতে গিয়েছে এমি আপু সহ, একটু পরে মনে হয় এসে পড়বে। আর সে স্মিত হেসে বললে, পেছন থেকে ভেসে এলো গম্ভীর কণ্ঠস্বর, আর এই সুযোগে তুমি বেরিয়ে গেলে বাসা থেকে। ফিরে চাইতে মুখ থেকে রক্ত সরে গেল আরশির। ভদ্রলোক বুকে হাত বেঁধে শটান হয়ে দাঁড়ানো সামনে। নীলক্ষীপটের তীর সীমানে অনুভূতির ছিটে ফোটাটুকু নেই। মেজাজ তুঙ্গে। আমি বারণ করেছিলাম কিনা তোমায় বলো? কেঁপে উঠল মেয়েটা। মস্তিষ্ক শূন্য, খুঁজে টুজে জুৎসই উত্তর পেল না বলার। তৎক্ষণাৎ আরশিকে আড়াল করে দাঁড়ালো আয়ান আর যারা। ভড়কে গেল শেহজাদ। স্নোবল এসে দাঁড়িয়ে পড়ল ওদের সামনে। ঘর ঘর আওয়াজে একতা পোষণ করল। তারা সবাই আরশির বকার বিরুদ্ধে। কেউ চায় না আরশি বকা খাক। আয়নের প্রতিবাদী সুর। টিম স্নোবল স্কোয়াড থাকতে আরশিকে তুই বকতে পারবি না। শেহজাদ হতভম্ব। কি স্কোয়াড? স্নোবল স্কোয়াড। হোয়াট দ্য? শেষের শব্দটা বের করতে হলো না প্রফেসরের মুখ থেকে। এবার বল, বকবি আর ভাবিকে? আয়নের প্রশ্নে দীর্ঘশ্বাস ফেলল শেহজাদ। আসামিরই যদি এতগুলো উকিল থাকে, সে আসামিকে শাস্তি দেওয়ার উপায় আছে? আর সে যেন নিজের কানকে বিশ্বাস হলো না। জাম্বুবান কি ইনডাইরেক্টলি বকবে না বলল? ইউরেকা! ওরে আরশিরে, এটা তো গিনেস বুক অফ ওয়ার্ল্ডে স্বর্ণাক্ষরে লিখে রাখা উচিত। হাসি ফুটল আয়ান আর জারার মুখেও। তখনই কল আসলো বাসার ল্যান্ডলাইনে। আরশি ধীরে সুস্থে গিয়ে ফোনটা তুলতে ভেসে এলো মরিয়মের কণ্ঠ। আরশিমা, শায়ান এসেছে বাসায়। ঢোক গেল মেয়েটা। প্রফেসরের দিকে একবার তাকালো সতর্ক দৃষ্টিতে। হাতে ব্যান্ডেজ, কাঁধে সেলাই, রক্তের দাগ সমস্ত শার্টে। আন্টি তো আর জানে না আজ কি কাণ্ড করেছে ওরা। কিরে, এসেছে শান? ফের তাগাদা দিলেন মরিয়ম। হ্যাঁ, হ্যাঁ এসেছে। তোমরা কখন আসবে? বাইরের যে অবস্থা, আর ওই জন্য তো কলটা দিলাম। আর বলিস না, এদিকটায় তো ঝড় শুরু হয়ে গেছে। আজ রাতে এখানকারই একটা হোটেলে থেকে যাব বুঝলি। এই ঝড়ের মধ্যে তোর আঙ্কেলও গাড়ি চালানোর সাহস পাচ্ছে না। তার মানে আসতে পারবে না আজকে? না রে মা, তোরা দুটোতে খেয়ে নিস কেমন? আমি সব রান্না করে ফ্রিজে রেখে এসেছি, খালি একটু গরম করলেই হবে। পারবি না? ঝুপ করে মনটা খারাপ হয়ে গেল আরশির। আঙ্কেল আন্টি থাকলে কত ভালো হতো, যারার সাথে পরিচয় করিয়ে দিতে পারতো। ধুর, ম্লান হলো মুখটা। উদাস স্বরে আওড়ালো, পারবো আন্টি,
তোমরা সাবধানে থেকো। এই তোমার লক্ষ্মী মেয়ে, রাখছি তাহলে, কেমন? লাইনটা কাটতেই ঘুরে দাঁড়ালো আরশি, সবাই ওর দিকে তাকিয়ে। ঠোঁট টিপল, মন খারাপ করে বলল, আঙ্কেল আন্টি আসবে না রাতে, ঝড় থামলে কাল সকালে বোধহয় রওনা হবে। শেহজাদ বুকে হাত গুজে বিজ্ঞের মতো মাথা নাড়ল, পরপর আয়ানকে উদ্দেশ্য করে বলল, তোদেরও আজ আর ফিরে কাজ নেই, একেবারে কাল সকালে ফিরিস, আজ রাতটা এখানে থেকে যা। আবেগে ভেসে গেল অফিসার, দুম করে এসে জড়িয়ে ধরল শেহজাদকে, মিশে মিশি চোখে পানি আনলো। আপ্লুত কণ্ঠে বলল, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। বন্ধু হিসেবে তোর এই উপকার আমি কখনো ভুলবো না। তোদের বাড়িতে তো এক্সট্রা রুমও নেই, তবুও তুই থাকতে বললি। হায় মেরা দিল, থাক, আমি আর যারা এক রুমে ম্যানেজ করে নেব, তুই চিন্তা করিস না ভাই। এতক্ষণে রোগ ধরতে পারল শেহজাদ, আয়নকে বুকের ওপর হতে সরিয়ে কাঁধে হাত রাখল, শান্ত স্বরে বলল, আরে না না, দুটোই এক্সট্রা রুম আছে, তোদের কষ্ট করে ম্যানেজ করতে হবে না, 2 রুমে দুজনে আরামসে ঘুমাতে পারবি। দপ করে নিভে গেল আয়নের চেহারা, নেতিয়ে পড়া বাঁধে বেলুনের মতো নুয়ে পড়ল শির দ্বারা, যেন দুঃখে কষ্টে ভর ছেড়ে দিয়েছে শরীরের। কি ভেবেছিল, আর এটা কি হলো? এতক্ষণে মুখ খুলল আরশি, শেহজাদের দিকে তাকিয়ে বলল, এ আবার কেমন নিয়ম? আপনি থাকতে আন ভাই আলাদা ঘরে কেন ঘুমাবে? তাছাড়া যারার সাথে আমার কতদিন পর দেখা হলো, কত কথা জমে আছে আমাদের জানেন। আজ রাতে আমি আর যারা একসাথে ঘুমাবো, আর আপনি আর আন ভাই একসাথে ঘুমাবেন, এটাই ফাইনাল, ব্যাস। এবারটায় চল ঝুলে পড়ল প্রফেসরের। আহত চোখে চাইল আরশির দিকে, ওদিকে মনে মনে রাবণের মতো হুহা করে উঠল আয়ান। শেহজাদের কানের কাছে এসে বলল, কবি বলিয়াছেন, বন্ধুর প্রেমে বাগড়া দিলে নিজের প্রেমও এভাবেই ভেস্তে যাইবে। এবার দেখ, যা ভালো বুঝিস। শেষের কথাগুলো যেন ছিল আয়ানের মোক্ষমস্ত্র। বলিষ্ঠ দেহে আঁটোসাঁটো তরুণ একেবারে নিশ্চিত, শুধু আজকের রাত কেন, কোনো রাতে আর তার বন্ধু বউ ছাড়া ঘুমাতে পারবে না। জিতে যাওয়া সিপাহীর খুশি তার চোখে মুখে। শেহজাদের কানে কানে আবার বলে উঠল, ভাই ভেবে দেখ, এখনো সময় আছে, আমাকে নিয়ে ঘুমাবি না বউকে? শুকে আসা গলবিল ঢোক গিলে ভেজালো শেহজাদ, অমনি যেন আরেকটা সুযোগ পেয়ে বসল আয়ান। দেখলি ভাই দেখলি, এখনই তোর গলা শুকিয়ে যাচ্ছে। দুজন দুপ্রান্তে ঘুমালে তো রাতে পুরো বাড়ির পানি তুই একাই শেষ করে ফেলবি। এটা অবশ্য জোরেই বলে ফেলল, নিজে একশট হাসিতে লুটুপুটি খেল, তারপর আনত মুখে ঠোঁট টিপে হাসল যারাও। শুধু আরশি যেন বেকুব বনে গেল। একসাথে না ঘুমানোর সাথে পানির কি সম্পর্ক? বিরক্তিতে চোখ খিঁচল প্রফেসর। সতনু কপালে কয়েক পারদ ভাঁজ ফেলে ফের চাইল আয়নের দিকে। খানিকটা ঘাবড়ে গেল মানুষটা, দুপা পিছিয়ে যারাকে টেনে দাঁড় করালো ওদের মাঝখানে। ও কি তোর ঢাল? শেহজাদের গুরুগম্ভীর প্রশ্ন। যারা থতমত খেলো একটু, কিন্তু আয়নের উত্তর যেন ঠোঁটের আগায়। বড় বড় চোখে চেয়ে ফটাফট বলল, পৃথিবীর সব প্রেমিকাই তার প্রেমিকের ঢাল। তুই রুমে আয়, কাভি নেহি। তুই রুমে না আসলে আজ তোর একদিনকে আমার একদিন আয়ান। ইকোনমিক্স বই আর ক্যালকুলেটরের বাইরে যার মুখ তুলে দেখার সময় নেই, তার আবার দিন আসবো না আমি। যারা এবারটায় পিছনে ফিরল, বিরস মুখে তাকালো আয়নের দিকে। থামার জন্য নিঃশব্দে আকুতি জানাচ্ছে নীল চোখ দুটো। ফিসফিস করে পাতলা অধর জোড়া নাড়ল অনুরোধে। আপনি এমন করছেন কেন? একটা রাতেরই তো ব্যাপার, এমন তো নয় যে আগে আপনি আমাকে ছাড়া থাকতে পারেননি। অফিসারের হেমচোখে বিস্ময়। যারা ওর বিপক্ষে ব্যাপারটা হজম করে বলে উঠল, আগে থাকতে পারতাম, কারণ তখন তুমি আমাকে বারবার রিজেক্ট করে দিতে। এখন যেহেতু অ্যাকসেপ্ট করেছো, তাই পারবো না। কুণ্ঠায় মাথা নোয়ালো যারা, গাল জুড়ে লুটুপুটি খেলো যেন সদ্য ফোটা পলাশরা। ছোট ছোট চুলগুলো ঢেকে দিল লাজুক কপালখানা। আইন খেয়াল করলো বিষয়টা। বাই এনি চান্স ওর বাটারফ্লাই কি লজ্জা পাচ্ছে? ভালো করে সে দেখতে মাথা নোয়ালো সেও। তখনই কিছু একটা বলল যারা, মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল অফিসারের মুখ। ঠোঁটের হাসি গায়েব, অতি কষ্টে মাথা তুলে চাইল শেহজাদের দিকে। আহত স্বরে বলল, চল ভাই রুমে যাই, ফ্রেশ হয়ে আসি। বুকে হাত বেঁধে ভুরু নাচল শেহজাদ, জিভ দিয়ে গাল ঠেলল। আগা গোড়া দেখে নিল আয়নকে। তার তীব্র প্রতিবাদী বন্ধুর এখন গলায় আওয়াজ নেই, চোখে তেজ নেই, স্ট্রেঞ্জ। ঘটনার আকস্মিকতায় বিহ্বল আরশিও। হঠাৎ এমন চুপচাপ হয়ে গেল কি করে মানুষটা?
কি এমন বলল যারা ওনাকে? ফর্মাল বদলে টি শার্ট আর ট্রাউজার পরেছে শেহজাদ। আয়নে ইউনিফর্ম বদলেছে, শুধু বদলায়নি তার অসন্তোষ। রুমে এসে রেডিও চালু। প্রফেসর নাকমুখ কুঁচকে ফেলল অমনি। এক হাতে মোবাইলে স্ক্রল করতে করতে তাকালো বিছানার ওপর বাবু হয়ে বসে থাকা অফিসারের দিকে। তার দুঃখের শেষ নেই, মনে বিষাদের অন্ত নেই। হাহুতাশ করে বলে উঠল, পৃথিবীতে কত কষ্ট করে মানুষের প্রেম হয় তুই জানিস? সেটা আমি জেনে কি করব? শেহজাদের নিরেট প্রশ্নে উল্টে আরো ক্ষেপে এলো আয়ান। প্রকট চোখে তাকালো তার দিকে। এই জন্যে আমি তোর মতো আদা ছাঁচড়ার সাথে ঘুমিয়ে আমার জীবনের মহামূল্যবান একটা রাত নষ্ট করতে চাইছিলাম না। প্রফেসর তাজ্জব জাগতিক খেই হারিয়ে জলজলে স্ক্রিন থেকে মুখ তুলল। অবাক হয়ে শুধালো, কি ছ্যাঁচা? আয়ান ফের আউড়ে গেল নিজের মতো করে। আদা ছ্যাঁচা, থেতলে যাওয়া আদা যাকে বলে, যার মধ্যে কোনো ফিলিংস নেই, ইমোশন নেই। বিরক্তিতে দুপাশে মাথা নাড়ল শেহজাদ। শ্বাস ফেলে বলল, তাহলে এসেছিস কেন এই রুমে? মুহূর্তে মিয়ে গেল আয়ান। এটা বলা যাবে না, বললে মান ইজ্জত থাকবে না। কথা ঘোরাতে বলল, এটা এখন ম্যাটার করছে না বন্ধু, কিন্তু হায়, আমার তো শুধু তোর জন্য আফসোস হচ্ছে। ভুরু বাঁকালো মানুষটা। আমার জন্য আফসোস কেন হবে তোর? এবারটা নড়ছড়ে বসলো অফিসার। আফসোস হচ্ছে কারণ বলবো? বল। তেরে আসবি না তো? শেহজাদ কঠিন চোখে চাইতেই হড়বড়ালো আয়ান। আচ্ছা বলছি। দেখ, আজ আঙ্কেল আন্টি বাসায় নেই, তোর খালাতো বোন মানে ওই কুচুটে এমি সেও নেই, তার উপর তুই ইনজুর্ড। এই সুযোগে তুই আর ভাবি, জাস্ট ভাবতে পারছি না। কি রোমান্টিক একটা মোমেন্ট মিস হলো তোদের। কুঞ্চিত ভুরু জোড়া আরেকবার গিরে বসলো চোখের ওপর। শুধালো, এক সেকেন্ড, আমার ইনজুরির সাথে রোমান্সের কি সম্পর্ক? আরেকবার নিরাশ হলো আয়ান। উদাস স্বরে বলল, তুই আমার বন্ধু, এটা মানতে আমার কষ্ট হচ্ছে। শোন, আমি একটা প্ল্যান করেছি। তুই ভাবির কাছে যাবি, গিয়ে বলবি তোর অসুস্থ লাগছে, দম নিতে পারছিস না, হাত পা ঘুরাচ্ছে, মাথা ছেড়ে দিয়েছে। ওটা মাথা ঘুরাচ্ছে আর হাত পা ছেড়ে দিয়েছে হবে। থতমত খেলো আয়ান। এত সিরিয়াস মোমেন্টও ভুল ধরছিস আমার? মানে উপকারীর কোনো দাম নেই রে। ক্রস করা পা জোড়া এবার সোজা হলো শেহজাদের। হাতের ফোনটা ট্রাউজারের পকেটে রেখে বুকে হাত বেঁধে দাঁড়ালো মানুষটা। পরপর এক হাত মুঠো করে মুখের সামনে নিয়ে গলা পরিষ্কার করলো। ইতস্তত স্বরে আওড়ালো, ইয়ে মানে আর কি করতে হবে? ঠোঁটের দুকোণ দুপাশে সরে গেল অফিসারের। চকচক করে উঠল গোল্ডেন ব্রাউন চোখ জোড়া। বিস্তর হেসে উঠে এলো বিছানা ছেড়ে। বন্ধুর কাঁধে হাত রেখে বলল, এই তো পথে এসো বাচ্চা ধন, কোনো সমস্যা নেই। আমি বলে দিচ্ছি প্ল্যান এক্সিকিউট করার জন্য তোর কি করতে হবে। শেহজাদে নীলাম্বরের সন্দেহ গম্ভীর স্বরে আওড়ালো, আর তুই কি করবি? খবরদার আয়ান, আমার স্টুডেন্টের সাথে যদি উল্টাপাল্টা কিছু করেছিস তাহলে কিন্তু। অসহায়ের মতো হাসলো অফিসার। না, কি করব? কিছু করব না। আমার উপায় আছে কিছু করার, তুই নিশ্চিন্তে থাক। কিন্তু মনে মনে বিড়বিড় করলো অন্য কিছু। ভাগ্যিস উপরওয়ালা তোর মতো আমার কোনো সম্বন্ধই রাখেনি, নয়তো বিয়ের রাতে আমি বউ নিয়ে ভেতরে ঢুকতাম আর তুই বাইরে থেকে চেঁচিয়ে বলতিস, খবরদার, আমার বোনের সাথে যদি কিছু করেছিস তাহলে তোর একদিন কি আমার একদিন। তুষার তাণ্ডবের শোষ শব্দ। উত্তাল নিউ ইয়র্কের রাত। বাতাসের দাপটে উড়ে ইয়ার্ডে এসে পড়ছে নরম অ্যাপল আর পিন ওক গাছের পাতাগুলো। বরফের মোড়কে ঢেকে গেছে উঁচু নিচু ইমারত, হাইওয়ে। যারা আরশিদের রুমে দুই রমণীর খিলখিল শব্দে মুখরিত দোতলা। ওভারকোট পাল্টেছে, ফ্রেশ হয়ে মেতেছে গল্পে। কথার মাঝেই হুট করে আরশি জিজ্ঞেস করে বসল, তখন আয়ন ভাইকে কি বললি বলতো? অমন এক বাক্যে রাজি হয়ে গেল মানুষটা ওনার সাথে ঘুমানোর জন্য। নিম্নাষ্ট কামড়ে মাথা নোয়ালো যারা। হাসল নিঃশব্দে। থাকার লজ্জা পেতে হবে না, আমি তো এমনিতে জিজ্ঞেস। ব্যতিব্যস্ত হয়ে মাথা তুলল মেয়েটা। আরশির হাত চেপে ধরে বলল, আর তেমন কিছু না, ওই আর কি একটু ভয় দেখি বলেছিলাম। বেশি উল্টাপাল্টা করলে বাটারফ্লাই বলে ডাকা বন্ধ, বিয়ে ক্যান্সেল। বিমর চোখ জোড়া ফুটবল আরশির। অষ্টপুট কিঞ্চিত ফাঁক। তোরা বিয়ে করার প্ল্যান করে ফেলেছিস? ইস, আমি কত কিছু মিস করে ফেললাম। লাজুক হাসলো যারা। আইন উপরে অমন ছটফট করলেও ভিতরের মানুষটা ভীষণ ভালো। আমার মতো বিয়ে বিদ্বেষী মেয়েও যার প্রেমে পড়তে বাধ্য। ভালোবাসা দেখতেও ভালো লাগে,
কাছের মানুষগুলো ভালো আছে শুনলেও খুশি মনে নিজের দুঃখটুকুও টুপ করে গিলে ফেলা যায়। আর তাই আজকের ঘটনার পর যেন উপলব্ধিগুলো কড়ায় গণ্ডে বুঝিয়ে দিয়েছে শেহজাদকে ওর জীবনে কি কি করতে পারে, কতদূর অবধি যেতে পারে মানুষটা ওর জন্য, অথচ তাকেই কিনা বারবার দূরে সরিয়েছে। যদি আজ কিছু একটা হয়ে যেত ওনার, ভাবতেই গলার কাছটায় দলা পাকায়, গাঢ় হয় সমস্ত শরীর। এ ভাবনাও যেন বিষ। তবু ভালো যারা সুখে আছে, আয়নের মতো একজন সৎ দায়িত্ববান অফিসারকে নিজের লাইফ পার্টনার হিসেবে পেয়েছে। আর সেই শেহজাদকে এখন অবধি ভালোবাসি বলতে না পারলেও কি হয়েছে, যারা তো বলতে পেরেছে আনকে, তাতেই খুশিও। তখনই মেসেজের নোটিফিকেশন ভেসে ওঠে যারার ফোনে। সেদিকে চাইতে ঠোঁট জোড়া আপনা আপনি দুপাশে সরে যারার। আরশি খেয়াল করতে হাসলো ঠোঁট টিপে, কোণে দিয়ে ঠেলে ঠেলে বলল, কি আয়ন ভাই নাকি? যারা হতভম্ব নীলক্ষী পটে কৌতূহল নিয়ে তাকালো আরশির দিকে। তুই কি করে বুঝলি? হাসি দেখে বুঝে গেছি। স্তম্ভিত মেয়েটা এবার মিটিমিটি হাসল। ডাকাবুকো যার কিনা হাত পা চলত সমানে, প্রেম ভালোবাসা থেকে 100 হাত দূরে রইত সবসময়, সেও আজ সদ্য প্রেমে পড়া লজ্জায় লাল নীল হয়। ছোট ছোট চুলগুলো তর্জনী দিয়ে কানের পিছনে গজে। পরপরই উসখুস শুরু হলো ওর। জড়তা এসে ভিড়ে কণ্ঠে, আসলে আরশি, উনি না একটু ডাকছেন নিচে, আমি যাই? আরশি ভুরু নাচায়, দুলে দুলে বলে উঠল, ওহো, লেট নাইট ডেট, যাও যাও। যারা অপেক্ষা করলো না, হাসি মুখে তড়িঘড়ি পা বাড়ালো ঘরের বাইরে। কিন্তু সিঁড়ি অবধি যেতে দপ করে নিভে যায় সবগুলো বাতি। অন্ধকারে থমকে দাঁড়ায় মেয়েটা। হাতড়ে হাতড়ে দেয়াল ধরে মনে পড়ে আরশি তো ঘরে একা, যদি ভয় পায় ও। কিন্তু ফিরতে নিলে প্রকাণ্ড এক ছায়ামূর্তি উপস্থিত হয় পিছনে। ধাক্কার তোপে সিঁড়ি দিয়ে পড়ে যেতে গেলেই পেলব বাহুখানা তস্ত্র আঁকড়ে ধরে ছায়ামূর্তিটা, টেনে এনে বুকে ফেলে দেয় বুকের ওপর। আর ইউ অলরাইট বাটারফ্লাই? পরিচিত কণ্ঠস্বর। এতক্ষণে যেন হাফ ছাড়ল যারা। মুখ তুলে তাকাতে মোবাইলের ফ্ল্যাশলাইট অন করলো আয়ান। প্রশস্ত হাসল সৌম্য পুরুষ। দু হাতের মাঝে আবদ্ধ করলো মেয়েটাকে। মিস করছিলাম খুব, কিন্তু আমি তো উপরে গেলামই এই একটু আগে। বাচ্চাদের মতো ঠোঁট উল্টে ফেললো আয়ান। সুর পাল্টালো, নিরাশ নিরাশ কণ্ঠে বলল, ওইখানে তো সমস্যা বাটারফ্লাই। দুপুরের পর থেকে কেন যেন 1 সেকেন্ডও তোমাকে না দেখে থাকতে পারছি না। কিছু হয়েছিল নাকি দুপুরে? দুষ্টুমি ধরে ফেলল যারা। অফিসের বাহু গলিয়ে পিঠে হাত রাখলো পরপর। এগিয়ে মিশে গেল আরও একটু। ওই হেম চোখের দিকে সোজাসুজি তাকিয়ে হৃদস্পন্দন আটকে দিল মানুষটার। বলে উঠল, হয়েছিল তো, আমি মেয়ে হয়ে আপনাকে প্রপোজ করলাম, অথচ আপনি কি করলেন? একটা রিটার্ন প্রপোজাল যে পাই সেটা ভুলে গেলেন। শ্বাস আটকেই যেন বলল আয়ান, একটা কেন, 1000টা পাও তুমি। তোমার সামনে 1000 বার হাঁটু গেড়ে বসতে এই আয়ান হান্টার রাজি। যারা পাতলা উষ্টপুটের ভাজে মিটিমিটি হাসি। তাহলে একটা গান শোনান, এমন একটা গান যেখানে আপনি মুখে না বললেও আমি বুঝে ফেলবো আপনার মনের কথাগুলো। গাইবেন তো? অন্ধকারে আচ্ছন্ন রুমে একা বসে আরশি। প্রথমে ভেবেছিল বাইরে ঝড় হওয়ার কারেন্ট চলে গেছে, কিন্তু জেনারেটর যখন চালু হলো না তখনই ভয়টা গেড়ে বসলো মনে। বিছানা ছেড়ে সাবধানে উঠে দাঁড়ালো। চোখে ঠাউর হলো না কিছুই। জীবনে দেখা অদেখা সবগুলো ভূতের সিনেমা মনে পড়তে লাগলো একসাথে। কিভাবে সিনেমার ভূতগুলো এন্ট্রি নেয়, এক ঝলক দেখা দিয়ে মিলিয়ে যায় হাওয়ায়, তারপর আবার এসে উদয় হয় একেবারে সামনে, ছিন্ন ভিন্ন করে ফেলে ঘাড় থেকে মাথা। আতকে উঠল আরশি। বাইরের বাতাসের শব্দ, তার সাথে ঘরের নিকষ কালো অন্ধকার। এর চাইতে ভালো কোনো কথা ভাবতে পারল না সে এই মুহূর্তে। ঠিক সেই সময় দরজা দিয়ে ভিতরে ঢুকলো কেউ একজন। শব্দ টের পেয়ে ফিরে চেল আরশি, কিন্তু কে এসেছে ভালো করে না দেখেই ভূত ভূত বলেই চিৎকার জুড়ল তৎক্ষণাৎ। অমনি অবাধ্য একখানা হাত এসে চেপে ধরল ওর মুখটা। রিল্যাক্স আরশি, আমি। কিয়ৎক্ষণ চুপ থেকে অস্পষ্ট আওড়ালো ফের, তোমার জাম্বুবান। আরশির চোখ তখন ছানা বড়া। মুখের ওপর থেকে হাত সরাতে বলে উঠল, আপনি? শেহজাদের ব্যান্ডেজ করা হাতে একটা ক্যান্ডেল আর লাইটার। সেটা জ্বালাতেই পরিষ্কার হলো দুজনের মুখ। মোমের স্নিগ্ধ আলো দুটো মানুষের মধ্যখানে। ঘরময় তার মিষ্টি আভা। নাকে এসে লাগছে বাইরের ভেজা মাটির গন্ধ। আরশি খেই হারিয়ে ফেলল হঠাৎ। তড়িঘড়ি শুধালো, বাড়ির জেনারেটরটা নষ্ট হয়ে গেছে বোধহয়, তাই না? ঢোক গেল শেহজাদ।
সোর সোর ভাবটা এড়াতে হু হা করলো শুধু। পরপর বলে উঠল, আচ্ছা দেখো তো আমার জ্বর এসেছে কিনা। তসর কপালে হাত রাখলো আরশি। নরম হাতের স্পর্শে কাতর হলো প্রফেসর। উথাল পাথাল ঢেউ যেন সে এক তীরহারা নাবিক। নিজেকে সামলাতে বেগ পেতে হচ্ছে বারবার। হুট করে আবেশিত মস্তিষ্ক সজাগ হলো আরশির আর একটা প্রশ্নে। মোম ধরে রাখা হাতের ব্যান্ডেজের দিকে তাকিয়ে ব্যগ্র কণ্ঠে মেয়েটা বলে উঠল, টিটেনাস নেওয়ার পরও জ্বর জ্বর লাগছে। আপাতত একটা প্যারাসিটামল নিয়ে নিন তাহলে। এখন কাল সকাল সকালই। ঠোঁটের ওপর তর্জনী ছোঁয়া পড়তেই কথা আটকালো ওর। চোখ তুলে চাইতে দেখলো এক অন্য শেহজাদকে। কেমন ঘরের মধ্যে যেন লোকটা বলে উঠল, প্যারাসিটামল নয়, অন্য কিছু লাগবে আমার। তখনই টুংটাং শব্দ আসতে লাগলো বসার ঘর থেকে। যারাকে সামনে বসে গিটারে সুর তুলেছে আন। কানে ভেসে এলো এক ভালোবাসার সুর। সারা রাত ভোর চোখের ভেতর স্বপ্নে তোমার আনাগোনা। নেমে আসে ভোর থাকে তবু ঘোর। হাওয়ায় হাওয়ায় জানাশোনা। তুমি দেখা দিলে তাই মনে জেগে প্রেম প্রেম কল্পনা। আমি তোমার হতে চাই, এটা মিথ্যে কোনো গল্প না। আমি তোমার হতে চাই, এটা মিথ্যে কোনো গল্প না। বুনো বাতাসের তর্জনে গর্জনে লণ্ডভণ্ড হাসান ভিলার ব্যাকইয়ার্ড। কেবল ছিঁড়েছে তাই কারেন্ট আসার সম্ভাবনা আজ রাতে অন্তত নেই। বসার ঘরে মোবাইলের ফ্ল্যাশ জ্বালানো শুধু। যারা বসেছে আয়নার ঠিক সামনে। একটা পাতলা কমফোর্টার মুড়িয়ে গালের নিচে হাত রেখে মন্ত্রমুগ্ধের ন্যায় দেখছে আনকে। আনের গান থামল। গিটারটা কোল থেকে সরে স্থান পেল সোফার সাইডে। চোখ তুলে তাকাতেই দেখল সুরের মূর্ছনায় ধাতব ধ্যান হারিয়েছে যারা। নীলিমার সবটা জুড়ে উপসে পড়ছে বিস্ময়। আপনি গানও গাইতে জানেন, তা এত সুন্দর করে? আনের হাবভাব বেড়ে গেল অমনি। ঠোঁট বাঁকিয়ে মিশিয়ে কাঁধের কলার ঠিক করল। খুব গর্ব করে বলল, ডোন্ট আন্ডার এস্টিমেট দ্য পাওয়ার অফ এ পুলিশম্যান বাটারফ্লাই। নেহাত এবারের ফ্লোর ভালো না দেখে তুমি আমার নাচটা মিস করলে। নয়তো এমন কিছু নেই যেটাই আয়ন হান্টার পারে না। যারা চোখ খিঁচে পেট চেপে ধরল দু হাতে। হাসতে হাসতে দম বন্ধ হওয়ার জোগাড়। আয়ন হান্টার ফ্লোর ভালো না দেখে নাচেনি, আর বাঙালির নাচ না জালে উঠোন বাঁকা, দুটোই কিন্তু এক জানেন। মানুষটার মানিজ্জত নিলামে উঠে আরেক দফা হাসিতে গড়াগড়ি খেল যারা। মোটেই না, আমি আরও অনেক কিছু জানি। আয়নের গলার স্বর গম্ভীর। অনেক কষ্টে থামল মেয়েটা। এগিয়ে এলো ফুলে থাকা মুখখানার সামনে। চোখ পিটপিট করে শুধালো, তাই শুনি আর কি জানেন? আয়নও ঝুঁকলো সামনের দিকে। যারা দুপাশে হাত রেখে বলল, এই যেমন একটা মেয়েকে রোজ একটু একটু করে ভালোবাসতে জানি। লাইব্রেরির সামনে থেকে মেয়েটাকে বাইকে চড়িয়ে পুরো বিশ্ব ঘোরাতে জানি। তার সাথে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর হরর মুভিটাও দেখতে জানি। তার বকা খেতে জানি, তাকে চুমু। আয়নকে থামতে হলো এবার। ঠোঁট টিপে ঢক গিলল। খেই হারানো চোখ দুটো কথা খুঁজতে গিয়ে আশ্রে পড়ল ওই তুলোর ন্যায় পাতলা অধর জোড়ায়। মনে পড়ল দুপুরে সেই ঘটনা। অষ্টপুটের দখলদারিত্বে ভীষণ অপটু একটা মেয়ের কুণ্ঠায় লাল নীল হওয়ার দৃশ্য। সহসা উঠে দাঁড়ালো অফিসার। হরবরালো হিজিবিজি ভাবে। চা কফি খাবে? যা ঠান্ডা পড়েছে না, আমি বানিয়ে আনছি, দাঁড়াও। জগতের সমস্ত ব্যস্ততা দেখিয়ে কিচেনের দিকে যাওয়া মানুষটার হাতে টান পড়ল অমনি। ফিরে চাইতেই দেখলো যারা ধরে আছে ওকে। আপনি তো ভূতে ভয় পান, অন্ধকারে একা একা কফি বানাবেন কি করে? ভয় পাবেন তো, দাঁড়ান আমি আসছি। কে বলেছে আমি ভয় পাই? ওসব ভয়টা আমি নিজের বাসাতেই পাই না। তারপর তো এই আদা শেষার বাসায় তুমি বসো, আমি জাস্ট যাব আর আসবো। আয়নের কথা শেষ হতে না হতেই উঠে এলো যারা। এসে দাঁড়ালো মুখোমুখি। যেখানে দাঁড়ালে অফিসারের হার্টবিট শোনা যাবে অলিন্দের তীব্র হাহাকার। আয়ন পিছিয়ে গেল 2 কদম। সচেতন দূরত্ব মেপে দাঁড়ালো নরবরে খুঁটির মতো। যেন যারা আরেকটু এগোলেই ভেঙে যাবে সংযমের এক আস্ত পাহাড়। কিছু একটা করে ফেলবে ও, ভয়ঙ্কর কিছু একটা। যারাও থামল না। আয়ন 1 কদম পিছিয়ে গেলে 2 কদম এগিয়ে এলো ও। শেষমেশ অন্ধকারে দেয়ালে পিঠ ঠেকল আয়নের। শ্বাসের গতি প্রকট। রুদ্ধ মস্তিষ্ক এবার আর বন্ধুর নয়, নিজেরই গলা শুকিয়ে কাঠ। আনত মুখে বারবার নিজেকে বোঝালো, না কন্ট্রোল অ্যান্ড কন্ট্রোল, বিয়ের আগে আর কিছু নয়। তোর বাটারফ্লাইকে দ্বিতীয়বার ভুল বোঝার কোনো সুযোগ করে দিস না প্লিজ। কিন্তু তার আগেই কপালে ভাঁজ পড়ে গেছে যারার। সন্ধিহান তার নীল চোখ অভিমানী সুরে বলল, আপনি কি এড়িয়ে যেতে চাইছেন আমাকে?
পাতলা অধর ফসকে শব্দগুলো বেরোতে মুখ তুলল আয়ান। আবিষ্কার করলো জারার চোখ জোড়া ভেজা, কেমন ফুলিয়ে রেখেছে ফিনফিনে ঠোঁটগুলো। অমনি কিছু একটা হলো ওর বুকের ভিতর। মাঝের দূরত্বটুকু সেকেন্ডের মাথায় মিটিয়ে জাপটে ধরল মেয়েটাকে। আমি এড়িয়ে যাচ্ছিলাম না বাটারফ্লাই। আই শিওর তোমাকে এড়িয়ে যাওয়ার সাধ্য আমার নেই। তাহলে কাছাকাছি আসতে গেলে পালাচ্ছিলেন কেন ওভাবে? পাচ্ছিলাম না, জাস্ট তোমাকে সেফ রাখতে চাইছিলাম। কার থেকে? থামলো আয়ান। খসখসে ঠোঁটজোড়া ভেজালো জিভ দিয়ে শুকনো ঢোক গিলে বলল, নিজের থেকে। যদি কিছু করে ফেলি বেখেয়ালে হুঁশ হারিয়ে। যারার কান্না শেষ, তবে অধর কোণে ধরা দিল দুষ্টুমি। বলিষ্ঠ পুরুষের বক্ষ ভাজে মুখ লুকিয়ে আওড়ালো, কিন্তু আমি যে আমার এই ভূতে ভয় পাওয়া অফিসারের কাছ থেকে এমন সেফটি চাই না যেখানে ভালোবাসার ভয় তাকে দূরে যেতে হয়। আয়নের জগৎ থমকালো এক লহমায়। কণ্ঠ কুহরে পৌঁছালো নিজের প্রিয়দর্শিনীর লাজুক লাজুক কণ্ঠস্বর। আমি আপনার ওই বেখেয়ালের ভালোবাসাটুকু চাই। আমায় একটু ভালোবাসবেন বানর মশাই, প্লিজ। জলজল করছে শেহজাদের হাতে থাকা আদুরে অগ্নিশিখা। দুলে দুলে ম্লান আলো ছড়াচ্ছে ঘরময়। আর সে স্তব্ধ নির্বাক কিশোরীর দৃষ্টিতেও আধিপত্য শেহজাদের। জিজ্ঞেস করবে না কি লাগবে আমার? আমি তো জিজ্ঞেস করেছি। আপনি বলছেন আপনার প্যারাসিটামল লাগবে না, অন্য কিছু লাগবে। কিন্তু অন্য কিছু আপাতত এই ঘরে নেই, পরে আসুন। কথাগুলো বলে খড়খড়ে মরুভূমি হওয়া গলায় ঢোক গিলল কিশোরী। কিন্তু পিছিয়ে যাওয়ার আগে ব্যান্ডেজ করা হাতে আরশির বাহু আঁকড়ে ধরল শেহজাদ। টেনে টেনে মেশালো নিজের সাথে। অন্য কিছু এই ঘরেই আছে, আমার খুব কাছে। শরীর ঝাঁকুনি দিল, কেঁপে উঠল পেল গতর। সন্ত্রস্ত হলো ফর্সা মুখটা। কণ্ঠে আকুতি ঢেলে বলল, কেন এমন করছেন? আপনার ব্যথা লাগবে হাতে। তিক্ত হাসল শেহজাদ। গলার অ্যাডাম অ্যাপলটা ওঠানামা করলো ঢোকের সাথে। হাতের দিকে তাকিয়ে ধীর স্বরে আওড়ালো, তুমি তো এর থেকে বেশি ব্যথা দিচ্ছ। সেই ব্যথা সহ্য করে নিচ্ছি, আর হাতের এইটুকু ব্যথা সহ্য করতে পারবো না? এতক্ষণ ছটফট করা মেয়েটা হুট করে শান্ত হলো। গোল গোল চোখগুলো গেড়ে বসলো সম্মুখের মুখটায়। বানিয়ে বানিয়ে কেন বলছেন? কখন ব্যথা দিয়েছি আমি আপনাকে? আমি তো রাতে ঘুমানোর সময় মাঝে কোলবালিশ রেখে ঘুমাই, যেন আপনার গায়ে আমার হাত পা না ছুঁড়ে ফেলি। তাহলে ব্যথা দিলাম কি করে? এই তো নিজের মুখে স্বীকার করলে যে রাতে মাঝে কোলবালিশ রেখে ঘুমাও। আজ তো একেবারে অন্য ঘরে পাঠিয়ে দিলে। এভাবে আমাকে কষ্ট দেওয়ার মানে কি খরগোশের মা? আরশি থতমত খেলো খরগোশের মা ডাকটা শুনে। স্নোবলের মা বলে ডাকলেও মানা যেত, তাই বলে খরগোশের মা? ওর বাচ্চাকে খরগোশ বলা? মিনমিন করে আওড়ালো, খরগোশের বাবাও তো একটু ভদ্র সভ্য নয়। এমন না করে উপায় আছে? মানুষটার ষাঁড়ের মতো চল দৃঢ় হলো সহসা। মোমের হলদে আভা যেন চিবুকে নয়, পড়ছে কোনো ধারালো ইস্পাতের ওপর। আলোর প্রতিবিম্ব ছিটকে এসে লাগছে আরশির চোখে। আহা, মুখ না আয়না, এত জেল্লা দিচ্ছে কেন? উফ, দেখি শুনুন তো। পাহাড়ের মতো শক্ত মানুষটাকে ঠেলে সরাতে দিশেহারা আরশি। তার ওপর চোখও মেলতে পারছে না। আমার মুখ জেল্লা দিচ্ছে? অবাক স্বর প্রশ্নটা করলো প্রফেসর। আরশি বিরক্ত মুখে আরেক দিকে তাকিয়ে মনে মনে ভাবল, ব্যাস, একটু প্রশংসা পেতে না পেতেই শুরু হয়ে গেল। কিন্তু মুখে বলল, দিচ্ছে তো, এই যে দেখুন। চোখ মেলতে পারছি না, আপনি প্লিজ মুখটা একটু গিয়ে ধুয়ে আসুন তো, তাহলে যদি জেল্লাটা একটু কমে। ভুল। আরশি চোখ মেলতে পারছে না, কারণ শেহজাদ অদ্ভুতভাবে তাকিয়ে আছে ওর দিকে। প্রায় এমনভাবে তাকাচ্ছে আজকাল। হলোটা কি জাম্বুবানের? কিন্তু মিসেস শেহজাদ, আনফর্চুনেটলি আমি যে এখন কোথাও যেতে পারবো না। মানুষটার স্থূল স্বরে তস্র চোখ মেলল আরশি। কৃষ্ণ গহ্বর বিভ্রান্ত। প্রশ্নের ভাঁজ কপালে ফেলে চাইল শেহজাদের দিকে। কেন যেতে পারবেন না? কেউ একজন এখনো বলেনি যে সে আমাকে ভালোবাসে। তাই যতক্ষণ না পর্যন্ত সে বলছে ততক্ষণ পর্যন্ত আমি যেতে পারবো না। কথাগুলো শুনতেই যেন হোঁচট খেলো মেয়েটা। এলোমেলো দৃষ্টি ফেললো ফ্লোরে, চোখ নামিয়ে আওড়ালো, আপনি জানেন আপনার এখন কি পরিমাণ রেস্ট নেওয়া প্রয়োজন? কতগুলো মেডিসিন আছে খাওয়ার পরে? বাচ্চাদের মধ্যে জেদ ধরছেন কেন? এগুলো মানায় আপনাকে? এক পেশে হাসলো শেহজাদ। চিবুকের নিচে তর্জনী আর উপরের বুড়ো আঙুল রেখে মুখটা তুলল আরশির। ইঞ্চি খানেক দূরত্ব মিটিয়ে ঝুঁকেলো ঘাড়ের পাশে, কানের নরম পাতায় উষ্টপুট ছুঁয়ে বলল, তুমি বাচ্চাদের মতো জেদ ধরে আমাকে বাঁচাতে যেতে পারো, আর আমি জেদ ধরে ভালোবাসি শুনতে পারবো না?
আই ডু হ্যাভ রাইটস টু ইয়োর দ্যাট ফ্রম মাই ওয়াইফ। কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ মেয়েটার হুঁশ ফিরল। কুণ্ঠায় বিধ্বস্ত হলো গলবিল। থেমে থেমে আওড়ালো, আগে ছেড়ে দিন, পরে বলছি। আগে বলো, পরে ছেড়ে দিচ্ছি। আর তো চোখে তাকালো আরশি। এই বিপজ্জনক জাম্বুবনটা কেন ওরই বড় হতে গেল? অন্য কারোর তো হতে পারত। অমন নাকের ডগায় দাঁড়িয়ে থাকলে কি ভালোবাসি বলা যায়? লজ্জা লাগবে না ওর? আমি পারবো না সে বলতে। ঘাড়ের পাশ হতে সরে এসে আরশির সামনাসামনি হলো শেহজাদ। দেখলো মোমের আলো একটা স্নিগ্ধ মুখ, তিরতির করে কাঁপতে থাকা ওষ্ঠযুগলে। চোখ পড়তে ধৈর্যের বাঁধ ভাঙল মানুষটার, হারালো অপেক্ষা করার শক্তিটুকু। হাসকি স্বরে আওড়ালো, বেশ, আজকে বলতে হবে না তোমায়, বাট ইউ হ্যাভ টু প্রমিস মি ওয়ান থিং। থামলো শেহজাদ, ভীষণ বোকা বোকা ভাবে তাকানো ওই চোখ দুটে চোখ রেখে বলল, ইফ আই কিস ইউ রাইট নাও, ডোন্ট প্যানিক। শুধু বলো কখন থামতে হবে, আমি থেমে যাব।